কালীঘাট বহু আগেই ভয়ে টেনশনে জবুতবু হয়ে গিয়েছিল। ক্যামাক স্ট্রিটও গর্তে ঢুকে গেছে, বুঝে গেছে আসন্ন বিপদের কথা। তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে পিকে বাবার স্মরণে যাওয়া হয়েছিল। আর সেই পিকে বাবাও সমস্ত নিয়ম নীতি, তার আদর্শ, বড় বড় বাতেলা সমস্ত কিছু ছেড়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু ঝাঁপিয়ে পড়ে একটি আটটি নয়, সাতটি যা পয়েন্ট তিনি খুঁজে পেয়েছেন, বুঝে গেছেন আহার কোরামিন দিয়েও বাঁচানো সম্ভব নয়। স্বয়ং ঈশ্বর এসেও আর আর বাঁচাতে পারবে না এই রাজ্যের শাসক দলকে। ভরাডুবিটা কার্যত নিশ্চিত। কিভাবে সেই সাতখানা ছিদ্র ক্রমশ ক্রমশ বড় হচ্ছে এবং এই শাসক দলের কার্যত বিদায় গাথা লেখা শুরু করে দিয়েছে, সেটা বুঝে গেলেন স্বয়ং পিকে সাহেবও। আর তার ফলে এর পরে আর কি ঝুঁকি নিয়ে তিনি ময়দানে নামবেন, নাকি যেভাবে জনসুরজ করছেন সেটা বিহারে গিয়ে সেই নিয়েই ব্যস্ত থাকবেন? কেননা এখানে এলে মুক্ত পূর্বেই, এবং তারপর যে এফেক্টটা তার উপরে পড়বে সেইটার জন্য তিনি প্রস্তুত আছেন। তো সেই নিয়েই এখন জল্পনা শুরু হয়ে গেছে। কোন প্রসঙ্গে কথা বলছি পুরোটা ব্যাখ্যা করব, সে অবধি শুনুন পিকের ভয় পাওয়ার সেই সাত কাহিনী। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকেই আপনারা জানেন যে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল নেতা তাপস রায়। খুব ছোট্ট ঘটনা হয়তো মনে হচ্ছে যে একজন তৃণমূল নেতা একজন বিজেপিতে যোগদান করলেন, সুতরাং বৃহত্তর রাজনীতির প্রেক্ষাপটে এর কি আর ভূমিকা আছে। কিন্তু সেই ঘটনাকে আবর্তিত করলো যে সাতটি পয়েন্ট, সেইখান থেকেই দেখা যাচ্ছে যে এবার এই রাজ্যের শাসক দলের বিদায় গাথা, সেটা শাসক দলেরই যারা অনুপ্রেরণায় চলেন বা শাসক দলকে অনুপ্রেরণা দেন, তারাই কিন্তু রন্ধ্রে রন্ধ্রে বুঝে যাচ্ছেন। কেন বলছি এই কথাটা? এক এক করে পয়েন্টগুলোতে আসছি। দেখুন, প্রথমেই আজকে যে ঘটনাটা ঘটলো, আমরা দেখেছি যে তাপস রায় যেদিনকে তার বাড়িতে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু গেলেন, সেদিনকেই তিনি বিধানসভায় গিয়েছিলেন এবং বিধানসভায় গিয়ে তিনি তার পদত্যাগপত্র দিয়ে আসেন। এবার বিধানসভার যেটা নিয়ম হচ্ছে যে পদত্যাগপত্র দিলে সেখানে কিছু নিয়মের ব্যাপার আছে, কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলো প্রপারলি হতে হবে। ফলে সেটা বিধানসভা সেটাকে স্ক্রুটিনি করে এবং তারপরে সেটাকে রেজিগনেশন অ্যাকসেপ্ট দেয়। আচ্ছা বলুন তো, কেউ কাজ ছেড়ে চলে যেতে চাইছে, কেউ দল ছেড়ে চলে যেতে চাইছে, কেউ তার পদটা বিদায় জানাচ্ছে, তাতে এত স্ক্রুটিনির কী আছে? এগুলো নাটক ছাড়া কি? আর বিশেষ করে সেই বিধানসভা, যে বিধানসভার স্পিকারের নাম বিমান ব্যানার্জি, যিনি ওই পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলোর বাইরে আর কিছু জানেন না, যখন দলবদল করে একটার পর একটা বিরোধী বিধায়ক তৃণমূলে চলে আসে, তিনি শুধু বিধানসভায় বসে চোখের ডগায় নাকের ডগায় চশমাটা এনে বলেন, আমি তো কিছু দেখিনি, আমি তো কিছু শুনিনি, আমি তো কিছু বুঝি না। সেই ন্যাকা চৈতন্য তিনি বার করেছেন, সেখানে খুঁত আছে। আজকে ডেকে পাঠানো হয়েছিল এবং বলেছে তোমার রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স নেই, অ্যাকসেপ্ট করা হবে না, তুমি নতুন করে রেজিগনেশন দাও, আমরা ভেবে দেখব। অর্থাৎ কোথাও গিয়ে টাইমটা কিল করার চেষ্টা। আসলে ওই উপর থেকে নির্দেশ এসে গেছে, তো এইসব স্পিকার এরা সত্যিই বিধানসভার গরিমা বাড়িয়েছে না কি করেছে সেটা জনগণই বিচার করছে। তো উপর থেকে নির্দেশ এসছে, একদম দলদাসের মতো তাকে করতে হবে, যে করে হোক আটকে দিতে হবে। কী স্ক্রুটিনি, কী ভুল আছে সেসব ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, ভুল আছে বলে দিলাম আমি গায়ের জোরে। তো যাই হোক, সেটার পর মনে করা হয়েছিল যে দিন দুয়েক টাইম আবার কেনা হবে, কেননা নতুন করে আগামীকাল গিয়ে তাকে পদত্যাগ করতে হবে। যে পদত্যাগপত্র পাঠিয়েছে সে ভুলটা অ্যাকসেপ্টেড হবে না, তাহলে কালকে সেখানে রেজিগনেশন দেবে, আবার দুদিন বাদ বলবে সেটাতে ভুল আছে। এই নাটকটা করে তাপস রায়কে নাকি আটকে দেওয়া হবে। তাপস রায় কী করলেন? তোমাদের ভাই অনেক ভদ্রতা দেখিয়েছি, অনেক সম্মান দেখিয়েছি, অনেক কিছু হয়েছে, এরপরও তোমরা ন্যাকামি নাটক করছো। তো তিনি ওই দলটায় ছিলেন, সুতরাং খুব ভালো করে জানেন। কাঁচকলা লবণঙ্গা ডেকিয়ে বিকেলবেলায় বিজেপি সদর দপ্তরে গেল, গিয়ে জয়েন করে গেল। নে এবার কি বলবি বল? আমি তো ভাই সম্মান দেখিয়ে তোমার দলটা ছেড়ে, তোমার বিধানসভার টিকিট ছেড়ে, বিধায়ক পদ ছেড়ে আমি আসতে চেয়েছিলাম। এখন এইসব করলে এই রকমই শটান রাজনৈতিক থাপ্পড় পড়বে, সেটা দেখিয়ে দিল। অর্থাৎ ওই স্পিকারকে দিয়ে যে খেলাবো, চাপ সৃষ্টি করব, এই পদত্যাগ করতে দেবো না, এইসব করব, ওসব আর কেউ মানার জায়গায় নেই। এই দলটায় যখনই থাকবো, সমস্বরে একরাশ ঘৃণাভরে সাধারণ মানুষ রাস্তায় দেখলেই চোর 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 করে চিৎকার করে উঠছে। ফলে যে কটা মানুষ এখনও সৎ আছে, যে কটা মানুষ এখনও ওই চোরেদের দলে নাম লেখায়নি কিন্তু পাকেচক্রে সেখানে চলে গেছে, সেখান থেকে বেরোবার জন্য হাঁসফাঁস করতে শুরু করেছে। আর এই যে জায়গাটা তাপস রায় আজকে দেখিয়ে দিলেন, এরপর যে কজন মানুষ সেখানে আরও রয়েছেন, তারাও দেখবেন ওই একই পথে বেরিয়ে চলে আসবে। অর্থাৎ এই স্পিকার টিকার দিয়ে ভয় দেখানো, এইসব চাপ সৃষ্টি করা, ও আর কোনো কিছু কাজে লাগবে না।
এরপর এরপর যে সেকেন্ড পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পিকে নিজে ময়দানে নামলো, নেমে বুঝে গেল যে ভাই এই দলটাকে বাঁচানোর আর কোনো জায়গা নেই, এই দলটা ছাড়ার জন্য লোক একদম আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে কত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, দরকার হলে রাজনৈতিক সন্ন্যাস নিয়ে নেব, বসে যাব, ঘরে থাকবো, কিন্তু এই দলটা আর করা যায় না। কেন এই কথাটা তিনি বুঝলেন? এই তাপস রায় যেদিনকে বিধানসভায় গিয়ে রিজাইন করে এলেন, সেদিনকে সকালে গিয়ে ওই ব্রাত্য বসু আর কুণাল ঘোষ বোঝাতে গিয়েছিল। যাওয়ার পর তাকে বলেছিল যে তুমি ঠিক আছে দল ছাড়বে, সব কিছু আছে, কিন্তু অন্য দলে এখনই যোগদান করো না, তুমি কদিন রেস্ট নাও। এই ফাঁকে তাপস রায় সারাদিন ব্যস্ত, তার কাছে পিকের ফোন চলে আসে। পিকের ফোন এমনি এমনি চলে এলো। সে তো বলেছে আমি সমস্ত কিছু এইসব পলিটিক্যাল অ্যানালিসিস এইসব থেকে দূরে থাকছি, স্ট্র্যাটেজি মেকিং থেকে দূরে রাখছি, আমি আমার একটা নতুন রাজনৈতিক দল করব এবং সেটার জন্য বিহার জুড়ে জনসুরাজ যাত্রা করছি, যেটা বিহার কেন্দ্রিক ব্যাপার হচ্ছে। সেখানে তাপস রায় থাকলো না, গেল না, তৃণমূল করলো না, সিপিএমে যোগ দিল না, বিজেপি করলো, প্রশান্ত কিশোরের কি এসে যাবে, পিকের কি এসে যাবে, তার কোন কাজে লাগছে, কোন কাজে অসুবিধা হচ্ছে? আসলে ওই ফোনটা চলে গেছে, ভরংটা বেরিয়ে গেছে। তো পিকেও ফোন করে বলেছিল যে আপনি যাই করুন, আপনি কদিন বিশ্রাম নিন, ঠান্ডা মাথায় ভাবুন, আবেগের বশে কিছু করবেন না, আপনি তারপর সিদ্ধান্ত নেবেন, কিন্তু এখনই অন্য দল যোগ করবেন না। যথারীতি তাপস রায় ফোনটা শুনলেন, শোনার পর ফোনটা রেখে দিলেন, আজকে গিয়ে বিজেপিতে যোগদান করে দিলেন। অর্থাৎ এই 2021-এ তৃণমূলকে জেতানোর পিছনে ওই বহিরাগত পিকের বুদ্ধিই ছিল। তো যে বদমাইশিগুলোর জন্য বাংলাটার এরকম লুটপুটের অবস্থা হয়ে গেছে, আর একবার সরকারটা এসে গেছে, এবং কিভাবে বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, কিভাবে বাংলার প্রতিটি জায়গা থেকে চুরি জোচ্চুরি বাটপারি চলছে, বাংলার সম্পদ লুটে নিচ্ছে, সেটা তো এইটার মাস্টার মাইন্ড ছিল তো পিকে। তো যাই হোক, সেই নির্বাচনটা কঠিন ছিল, সেই নির্বাচনে জেতার জন্য এই যে নেতারা ছিল তাদেরকে স্ট্র্যাটেজি ধার দিয়েছিলেন, ফলে তার প্রতি একটা সফট কর্নার আছে। তার ফোনও কোনো কাজ করছে না, পিকের ফোনকেও আর পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। তাহলে কালীঘাট বসে গেছে, ক্যামাক স্ট্রিট বসে গেছে, পিকেও যদি এখানে এসে ফেল করে, এই দলটাকে বাঁচাবে কে? ওই যে প্রথমে শুরু করলাম না, যে ঈশ্বর এদেরকে বাঁচাতে পারবে না, সেই ভাবনা এবার কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এই যে দল ছেড়েছেন, একটা টেন্ডেন্সি আমরা এর আগে তৃণমূলের দেখেছি, যে তৃণমূলে থাকবে, যে তৃণমূলে যোগ দেবে, যে তৃণমূলে ফেরত আসবে, সে ডেটল জলে ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নেই। অর্জুন সিং বহুত বড় কালপ্রিট ছিল, যেই তৃণমূলে যোগদান দিল একদম বুকে জড়িয়ে ধরলো। ওই লোকটার নাম কি? রাজীব ব্যানার্জি। রাজীব ব্যানার্জি থেকে খোদ মুখ্যমন্ত্রী বলে দিল চোর, ডাকাত, চুরি করেছে, তাকে বুকে জড়িয়ে ধরে জয়েন করিয়ে দিল। আর যে মুহূর্তে তৃণমূলটা ছাড়বে, গদ্দার, ফেরেববাজ, অনেক কিছু কথা আমরা শুনি, এই সব কিছু দল থেকে পেয়েছে, সব সুবিধা পেয়ে চলে গেছে। অথচ এই তাপস রায় যখন দল ছাড়লেন, তখন দলের সব থেকে চিটিং পিটিং করে কথা বলার লোকগুলোও না, তারাও বলছে যে এই দলত্যাগের জন্য দলই দায়ী। বহুদিন আগে থেকে এর সিগন্যাল আসছিল যে তাপস রায়ের মতো মানুষগুলো, সজল ঘোষের মতো মানুষগুলো এই তৃণমূলটা আর করতে পারে না। সেই দিন যদি দল শুধরে যেত, সঠিক জায়গায় সঠিক আঘাতটা দিত, সঠিক লোকগুলোকে শাস্তি দিত, তাহলে আজকে এই অবস্থা হতো না। আসলে দলের নেতৃত্বই এমন এইসব ব্যাপারে জড়িয়ে গেছে যে তাদের আর এইসব দেখার কোনো সময় ছিল না। কে ভালো কে মন্দ সেই বিচারটা করতে ভুলে গিয়েছিল। ভোট আসছে, সেটা লুটের ভোট হোক, ভয় দেখিয়ে ভোট হোক, আর যেভাবেই হোক ভোট এসে যাচ্ছে, তো আর কোনো দিকে তাকানোর কোনো দরকার নেই। আর এই করতে গিয়েই কিন্তু দলটা ডুবছে। আর সেই কথাটা কিন্তু বাইরের কেউ বলছে না, দলের ভেতরের লোকগুলোই বলছে, একদম প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে বলছে। তাপস রায়ের এই দলত্যাগের পিছনে বিজেপির প্রলোভন নেই। তাপস রায়ের এই দলত্যাগের পিছনে গদ্দার নয় তাপস রায়ের এই দলত্যাগের পিছনে কারণ হচ্ছে শাসক দলের ভুল, অন্যায়। আর সেই জন্যই তাপস রায়ের মতো মানুষগুলো এই দলটায় টিকতে পারে না। তাহলে দলের অভ্যন্তরের থেকেই যদি এরকম আওয়াজ এসে যায়, যারা দলকে ডিফেন্ড করে তারাই যদি এই কথা বলে, তাহলে দলটা সম্বন্ধে সাধারণ মানুষের পারসেপশনটা কি? এবং দলের অভ্যন্তরে বারবার বলছিলাম না যে উইয়ের ঢিবি হয়ে আছে, একটু নাড়া দিলেই ঝুরঝুর করে পড়ে যাবে, অবস্থাটা কীরকম হয়ে আছে শুধু একবার চিন্তা করুন। শুধু তাই নয়, এখানে একটা বিরাট রহস্য লাগছে। সেই রহস্যটা হচ্ছে যে ঠিক আছে, তাপস রায়ের যে ইস্যুটা হয়েছে, তিনি যেটা বলছিলেন যে সুদীপ ব্যানার্জির সঙ্গে তার একটা প্রবলেম আছে এবং সেইটা নিয়ে কথা কাটাকাটি, কথা চালাচালি অনেক কিছু হয়েছে। এবং যে পুরো ঘটনাটা যদি আমরা অ্যানালিসিস করি, সেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই সুদীপ ব্যানার্জির উপর সামাও মমতা ব্যানার্জির একটা সমর্থন রয়েছে, দলনেত্রীর একটা পরিষ্কার সমর্থন রয়েছে।
এবং সেই কারণেই সুদীপ ব্যানার্জি যদি দোষও করেন, অন্যায়ও করেন, সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে, যেটা তাপস রায়রা মেনে নিতে পারেনি। কিন্তু এবার একটা প্রশ্ন উঠছে যে এই তাপস রায় তিনি তো আবার ক্যামাক স্ট্রিটের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাহলে যখনই তিনি এই ধরনের কথা প্রকাশ্যে বলছেন, নিশ্চয়ই প্রকাশ্যে বলার আগে দলে নিশ্চয়ই তিনি তার যে মেকানিজম আছে সেখানে জানিয়েছেন, এমনকি ক্যামাক স্ট্রিটের ঘনিষ্ঠ মানে তাকেও জানিয়েছেন। এবং তিনি যে দল ছাড়ছেন এটা রীতিমতো ঘোষণা করে তিনি দল ছাড়ছেন, সমস্ত পদ ছেড়ে দিচ্ছেন। 21শে ফেব্রুয়ারি নিজের বিধানসভায় যাওয়া বন্ধ করেছেন, তার আগে বিধানসভার বাজেট অধিবেশনে যাননি। 1 মার্চ থেকে দলীয় সমস্ত পদ থেকে তিনি পদত্যাগ করে গেছেন, বিধানসভায় গিয়ে রেজিগনেশন দিচ্ছেন। তার মানে তার যে দল ছাড়াটা এটা ধাপে ধাপে হয়েছে এবং তিনি দলকে সিগন্যাল দিয়েছেন যে আমি এখানে আর থাকবো না। তাহলে তিনি তো ক্যামাক স্ট্রিটে খুব ঘনিষ্ঠ ছিলেন, ক্যামাক স্ট্রিট একবারও উদ্যোগ নিল না তাকে দলে রাখার জন্য? নাকি ক্যামাক স্ট্রিট বাহিনী এতটাই ব্যস্ত, এতটাই নিজেরা লেজে গোবরে হয়ে গেছে, নিজেদের ভবিষ্যৎটা কোথায় সেটা তারা বুঝতে পারছেন না, জেলে থাকতে হবে না বেলে থাকতে হবে, আদৌ জিততে পারবো কি না, রাজনীতির ময়দানে টিকে থাকতে পারবো কি না, সেই জায়গা থেকে হয়ে গেছে। সুতরাং সেখানেই কনসেন্ট্রেট করো। এই তাপস রায় এলেন কি গেলেন, দল ভাঙলো কি করলো, এখন চুলোই গেছে, নিজে বাঁচি, আপনি বাঁচলে বাপের নাম, সেই জায়গায় কি হয়ে গেছে। আর ওই এক্স জাস্টিস গাঙ্গুলি, যাকে তালপাতা সেবাই বলছিলেন, তার যদি এই অবস্থা হয়, যাকে সেনাপতি বলছে সবাই, তাহলে আর দলটার কি রইল বাকি? তাহলে এখানেই তো টেনশনটা বাড়ছে। শুধুমাত্র তাই নয়, দেখুন একটা করে মুখপাত্র, প্রথমে একজন মুখপাত্র, সে বলল আমি মুখপাত্রের কাজ ছেড়ে যেতে চাই, সবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তাপস রায় একজন মুখপাত্র ছিলেন, দলই বদলে ফেললেন, আজকে বিজেপিতে চলে এলেন। অন্যান্য মুখপাত্ররা যারা চেনা পরিচিত, দেখুন একদম পুরো সাইলেন্ট হয়ে গেছে, কোনো টিভির চ্যানেলে দেখতে পাবেন না। ওই বাচ্চা ছেলেগুলো যারা এখনো রাজনীতির রটাও বোধহয় শেখেনি, তারা সব যাচ্ছে গিয়ে শুধু উদ্বাহু হয়ে চিৎকার করে যাচ্ছে, একটা প্রশ্ন করুন অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, এবং যে কোনো প্রশ্নে কুমির ছানা দেখাবার মতো, এই মহারাষ্ট্রে অজিত পাওয়ারকে কেন নিলে, ব্যাপম কেলেঙ্কারি কেন হলো, হাথরস কাণ্ড কি, অন্য কোনো জায়গা নেই। মণিপুরে কি হচ্ছে, আরে ভাই পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি না, তাদেরকে ওটাই শিখিয়ে দেওয়া হয়েছে এবং ওর বাইরে কিছু বলতেও পারবে না, কিছু জানেও না। সুতরাং এই যে মুখপাত্ররা পালাচ্ছে, মুখপাত্ররা দলকে ডিফেন্ড করতে পারছে না, যারা এতদিন হুব্বা করে টিভি চ্যানেলে গিয়ে গলায় পাউডার মেখে বসে থাকতো, একটা কাউকে দেখতে পান, সব টিভি চ্যানেল থেকে পালাচ্ছে, সব ওই বাচ্চা ছেলেগুলো যাচ্ছে। তাহলে দলকে যারা ডিফেন্ড করতে পারে না, সেই দলটার জনমানসে কি জায়গা? কেননা এরা জানে এটা যদি আমরা ডিফেন্ড করতে যাই, এর ইম্প্যাক্টটা ডিরেক্ট আমাদের কাছে আসবে। সব থেকে বড় যে মুখপাত্র ছিল, সব ব্যাপারে জ্ঞানী, সব ব্যাপারে জানে, সে অবধি ছেড়ে পালাচ্ছে, বলছে আমার অন্যের সঙ্গে রিলেশন খারাপ হয়ে গেছে। কেন এরা তো জানে ক্ষমতা থেকে যাওয়াটা আমাদের সময়ের অপেক্ষা, আর যেদিনকে ক্ষমতা থেকে যাবে, দলকে ডিফেন্ড করেছি, লোকে দেখবে না, লোকে বেছে তারা করবে, সেই ভয়টা কি ঢুকে যাচ্ছে? প্রশ্ন উঠছে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং সব থেকে বড় কথা, আজকে প্রধানমন্ত্রীর সফর ছিল, সেখানে নতুন করে ভাতা বাড়িয়ে দাও, এই 750 টাকা এদের, 500 টাকা ওদের, বিশাল হইচই, নারী বাহিনী এতেই হয়ে যাবে। আরে ভাই, তোমার শেখ শাহজাহানরা যারা বাংলার মা বোনেদের সম্ভ্রম, মান, ইজ্জত সমস্ত কিছু লুট করেছে, ওই 500-1000 টাকায় কিছু হয়? সবাই তো ভাতা ভিক্ষা দিয়ে বিক্রি হয় না। এটাও যে কাজ করছে না। আজকে একটা কথা ভাবুন তো, আজকে প্রথমে ঘটা করে ঘোষণা করা হলো, আমি 10টা না 10:30টার সময় বিশাল বড় ঘোষণা করব, সোশ্যাল মিডিয়ায় রাখুন, তারপর ঘোষণাও করে দেওয়া হলো। ঠিক তারপরে প্রধানমন্ত্রীর মেট্রোর উদ্বোধন হলো, তিনি বারাসতে গেলেন এবং বারাসতে গিয়ে নারী দিবসে তিনি বক্তৃতা দিলেন। সারাদিন মিডিয়া জুড়ে কি কভারেজ হলো? প্রধানমন্ত্রী। সারাদিন কি কভারেজ হলো? এই ইডি সিবিআইয়ের হাতে কেন শাহজাহানকে তুলে দেওয়া যাচ্ছে না, তাকে তুলতে গিয়ে কি নাটকীয় মোড় আসছে, কিভাবে পিছনের দরজা দিয়ে হচ্ছে। এই যে ভাতা ভিক্ষা মাঝে মাঝে ফুটনোটে আসছে, কেউ পাত্তাও দিচ্ছে না। গোটা বাংলা জেনে গেছে যে এটাই এদের স্ট্র্যাটেজি, এইভাবেই তোমার জন্য কোনো উন্নয়ন করবে না, কোনো শিল্প হবে না, কোনো সরকারি চাকরি হবে না, শুধু মুখে বড় বড় বাতেলারা শুধু টাকাটা মারবে, আর মাঝে মাঝে ওই 500 টাকা 1000 টাকার ভাতা ভিক্ষা ধরিয়ে দেবে। ওই করে কোনো হয়? মানুষ যখন এটা বুঝে যাচ্ছে, মানুষ যখন এটা নিয়ে মুখ ঘোরাতে শুরু করেছে, তখন অবস্থাটা কোনখানে? 21টা তো পেরিয়েছিল ওইসব করি, লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো। এখন কি হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডারের ক্যামাক স্ট্রিট। আর সব থেকে বড় 7 নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে, এতদিন ব্যালেন্সের খেলা চলতো, শ্যাম এবং কুল দুজনকেই রাখবো, কিন্তু ওইভাবে হয় না। লড়াইটা বাইনারি, 0 বনাম 1। লড়াইটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।
তুমি ভাই যদি ন্যায়ের সঙ্গে থাকতে, অন্যায়কে শাস্তি দিতে, তাহলে বাকিরা কেউ অন্যায় করার সাহস করতো না। কিন্তু এখানে কি হচ্ছে, দিনের পর দিন একটা জিনিসই দেখা যাচ্ছে, তুমি ভাই যতই অন্যায় করো, তুমি যদি ভোটটা এনে দিতে পারো, ভোটটা লুটে দিতে পারো, তোমার উপর সব কিছু মাফ আছে। এমনকি সরকারের পয়সায়, মানে জনগণের ট্যাক্সের পয়সায় তোমার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে অবধি লড়াই করব। এই যে জায়গাটা হচ্ছে, এটা কিন্তু দলের একটা বড় অংশ মেনে নিতে পারছে না। তারা তো মাটিতে নামছেন, তারা তো আর হেলিকপ্টারে করে ঘোরেন না, তারা তো আর ওই 14 তলায় বসে থাকেন না। তারা এইটুকুনি বুঝছেন যে মানুষের কাছে মাটিতে যখন নামছি, তখন তখন তারা কিন্তু আমাদের চোর করে তারা করছে। আর সেই জায়গা থেকে কিন্তু তারা আতঙ্কিত হচ্ছেন। আর এই শ্যামকুল 2 রাখতে গিয়ে 2 যাচ্ছে। এই অন্যায় যারা করেছে তাদেরকে ইডি সিবিআই ধরছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে, সব কটা গ্যারেজ হচ্ছে। আর যারা ন্যায়ের সঙ্গে ছিল, তারা এই অন্যায়টাকে এইভাবে প্রশ্রয় দেওয়া দেখে তারা আর থাকতে চাইছে না। তারা কিন্তু এবার গেরুয়া শিবিরের দিকে হাঁটা দিচ্ছে। তাহলে শ্যাম আর কুল 2 যদি যায়, তাহলে পড়ে থাকে কে? কালীঘাট আর ক্যামাক স্ট্রিট। সেই নিয়ে লড়ুক, আর লড়ে যদি এই লোকসভায় সিঙ্গেল ডিজিটে নেমে আসে, তারপর ওই 14 তলার গদিটা টিকিয়ে রাখতে পারবে তো? সেই প্রশ্নটাই কিন্তু উঠে যাচ্ছে। আর একদিন ময়দানে নেমে পিকে কিন্তু এগুলো অনুধাবন করেছে। তারপর এখন প্রশ্ন হচ্ছে যে সে এবার মান ইজ্জত খুঁইয়ে এখানে আর কোনো নাক গলাতে আসবে? কেননা তার কথার কোনো এফেক্ট নেই, সেটা তাপস রায় কিন্তু আজকে বিজেপিতে যোগদান দিয়ে বুঝিয়ে দিলেন। কি বলবেন বন্ধুরা শাসক দলের এই হাঁড়ির হাল নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।